প্রতি 4 বছর পর পর ফিফা বিশ্বকাপ পুরো বিশ্বের কোটি কোটি মানুষের নজর কেড়ে নেয়। এক মাসের জন্য বিশাল বিশাল স্টেডিয়ামগুলোয় হয়ে ওঠে ফুটবল বিশ্বের কেন্দ্রবিন্দু। গ্যালারি ভর্তি দর্শক, অবিস্মরণীয় গোল আর রোমাঞ্চকর সব মুহূর্ত এই স্টেডিয়ামগুলোকে এমনভাবে ইতিহাসের অংশ বানিয়ে দেয় যে মনে হয় এগুলো চিরকাল জাতীয় গর্বের প্রতীক হয়ে থাকবে। কিন্তু ফাইনালের শেষ বাঁশি বাজে, দর্শকরা ঘরে ফিরে যায়, আর তখন বাস্তবতা অনেক সময় সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। বিশ্বকাপের জন্য নির্মিত অনেক স্টেডিয়াম বিপুল অর্থ ব্যয়ে তৈরি করা হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে এগুলো শহরের উন্নয়ন ঘটাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে খেলাধুলার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। কিছু স্টেডিয়াম সত্যি সফলভাবে খেলাধুলা ও বিনোদনের বড় কেন্দ্র হয়ে উঠেছে, কিন্তু অনেকগুলোই সেই বিশাল বিনিয়োগের যথার্থ ব্যবহার নিশ্চিত করার মতো পর্যাপ্ত আয়োজন খুঁজে পায়নি। এই গল্পের শুরু 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দিয়ে। এটি ছিল ইতিহাসের প্রথম বিশ্বকাপ যা কোনো আফ্রিকান দেশ আয়োজন করেছিল। পুরো টুর্নামেন্টের পরিবেশ ও আয়োজন বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা পেলেও বিশ্বকাপ শেষ হওয়ার পর দেশটির বেশ কয়েকটি স্টেডিয়াম কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। চ্যালেঞ্জ শুরু হয় ফাইনালের শেষ বাঁশি বাজার পর থেকে। সকার সিটির মতো কিছু স্টেডিয়াম নিয়মিত বড় ফুটবল ম্যাচ ও আন্তর্জাতিক আয়োজনের ভেন্যু হিসেবে ব্যবহৃত হতে থাকলেও ছোট শহরের পিটার মোকাবা স্টেডিয়াম এবং মবাম্বেলা স্টেডিয়ামের মতো ভেন্যুগুলোর জন্য নিয়মিত ব্যস্ত সূচি ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়ে, কারণ এসব শহরে এমন বড় পেশাদার ফুটবল ক্লাব ছিল না যারা প্রতি সপ্তাহে 40 থেকে 50,000 দর্শক স্টেডিয়ামে টানতে পারে, যার ফলে পুরো মৌসুম জুড়ে গ্যালারি ভর্তি ম্যাচ আয়োজনের বদলে এসব স্টেডিয়ামকে মাঝে মাঝে লিগ ম্যাচ, রাগবি, কনসার্ট এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের উপরে নির্ভর করতে হয়। তবে এর মানে এই নয় যে স্টেডিয়ামগুলো পরিত্যক্ত হয়ে পড়েছিল। বেশিরভাগ স্টেডিয়ামই এখনও প্রিমিয়ার সকার লিগের ম্যাচ, আন্তর্জাতিক ফুটবল, রাগবি, কনসার্ট এবং বিভিন্ন জনসাধারণের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। কেপটাউন স্টেডিয়াম নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে বড় বড় ডিএইচএল স্টামার্স রাগবি ম্যাচ আয়োজনের মাধ্যমে। অন্যদিকে মসেস ভবিদা স্টেডিয়াম তার বিখ্যাত খিলানাকৃতির নকশার কারণে শুধু ক্রীড়া ভেন্যুই নয়, একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণীয় পরিণত হয়েছে। তবুও বাস্তবতা হলো কয়েকটি স্টেডিয়াম এখনও নির্মাণের সময় যে মাত্রার ব্যবহার কল্পনা করা হয়েছিল তার অনেক নিচে পরিচালিত হচ্ছে, যার ফলে দীর্ঘমেয়াদে এগুলোর আর্থিকভাবে টিকে থাকা এখন বড় একটি চ্যালেঞ্জ। এর 4 বছর পর 2014 সালে বিশ্বকাপের আয়োজন করে ব্রাজিল। ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হওয়ার প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। রিও ডি জেনেরিওতে ঐতিহাসিক মারাকানা এবং বেলো হরিজন্ত্রের স্টেডিয়ামও বড় ধরনের সংস্কারের পর আবারও বিশ্বমঞ্চে ফিরে আসে। পাশাপাশি নতুন করে নির্মিত হয় মানাউসের অ্যারেনা দা অ্যামিজেনিয়া, কুয়েবার পাল্টানাল, নাটালের অ্যারেসেনা এবং পুনর্নির্মাণিত হয় গ্যারিঞ্জে স্টেডিয়াম, যা আধুনিক ব্রাজিলিয়ান স্থাপত্যের দৃষ্টিনন্দন উদাহরণ হিসেবে পরিচিতি পায়। রিও ডি জেনেরিও, সাও পাউলো, পোর্তো আলেগ্রো এবং বেলো হরিজন্তের মতো শহরগুলোতে বড় বড় ফুটবল ক্লাব থাকায় সেসব স্টেডিয়াম খুব দ্রুতই নিয়মিত দর্শকে ভরে উঠতে শুরু করে। কিন্তু অন্য অনেক স্টেডিয়ামের জন্য পরিস্থিতি এতটা সহজ ছিল না। মানাউস, কুয়াবা, ব্রাসিলিয়া এবং নাটালের স্টেডিয়ামগুলোতে এখনো ফুটবল ম্যাচ, কনসার্ট, প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তবে বিশাল ধারণ ক্ষমতা ও নির্মাণ ব্যয়ের তুলনায় পর্যাপ্ত বড় আয়োজন সেখানে নিয়মিত আনা সম্ভব হয়নি। আজও ব্রাজিলের সব বিশ্বকাপ স্টেডিয়াম ব্যবহৃত হচ্ছে, কিন্তু সবগুলোই নির্মাণের সময় যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই উত্তরাধিকার গড়ে তুলতে পারেনি। কিছু স্টেডিয়াম সফল বহুমুখী ভেন্যুতে পরিণত হলেও অন্যগুলো এখনও বিতর্কের বিষয়, কারণ সেখানে অনুষ্ঠিত বড় আয়োজনের সংখ্যা সেই বিপুল বিনিয়োগের তুলনায় অনেক কম। 2018 সালে রাশিয়া 11টি শহর জুড়ে ফিফা বিশ্বকাপ আয়োজন করে। বাল্টিক সাগরের তীরবর্তী কালিনগ্রাদ থেকে শুরু করে ইউরাল পর্বতমালার কাছে ইয়েকাতেরিনবার্গ পর্যন্ত বিস্তৃত ছিল এই টুর্নামেন্ট। বিশ্বকাপে দর্শকদের সামনে আসে মস্কোর লুঝনিকি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তোভস্কি স্টেডিয়াম
স্টেডিয়াম, ভলগোগ্রাদের অ্যারেনা, স্যামেরা অ্যারেনা এবং সারানস্কের মোরদেভেদিয়া এগুলো আধুনিক ভেন্যু। টুর্নামেন্ট চলাকালে এসব স্টেডিয়ামে লাখো সমর্থকের উপস্থিতি ছিল এবং আধুনিক সুযোগ সুবিধার জন্য বিশ্বজুড়ে প্রশংসাও কুড়ায়। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রতিটি স্টেডিয়ামের ভবিষ্যৎ মূলত নির্ভর করে থাকে স্থানীয় ফুটবল সংস্কৃতির উপরে। মস্কো ও সেন্ট পিটার্সবার্গের স্টেডিয়ামগুলোতে বড় ক্লাব এবং আন্তর্জাতিক ম্যাচ নিয়মিত অনুষ্ঠিত হতে থাকে, কিন্তু সারানস্কো, কালিনগ্রাদ এবং ভলগ্রাদের মতো এই শহরগুলোর স্টেডিয়াম বড় দর্শক টানতে তুলনামূলক বেশি সমস্যায় পড়ে। তাই বিশ্বকাপের পর কয়েকটি স্টেডিয়ামের জনসংখ্যা কমিয়ে স্থানীয় চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া হয়। পাশাপাশি কনসার্ট, যুব টুর্নামেন্ট, প্রদর্শনী এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও আয়োজন করা শুরু হয়। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের মতো রাশিয়ার কোনো বিশ্বকাপ স্টেডিয়ামে পরিত্যক্ত হয়ে যায়নি। মোরভোদিয়া অ্যারেনা, ভলগ্রোগাদ অ্যারেনা এবং কালিনগ্রাদ স্টেডিয়ামে এখনও ফুটবল ম্যাচ সহ বিভিন্ন অনুষ্ঠান হয়। তবে নির্মাণের সময় যে মাত্রার ব্যবহার আশা করা হয়েছিল, অনেক স্টেডিয়াম এখনও তার অনেক নিচে পরিচালিত হচ্ছে। রাশিয়ার অভিজ্ঞতা আবারও প্রমাণ করেছে, একটি দৃষ্টিনন্দন বিশ্বকাপ স্টেডিয়াম তৈরি করায় আসল কাজ নয়, আসল চ্যালেঞ্জ হলো পরবর্তী কয়েক দশক ধরে সেটিকে ব্যস্ত এবং কার্যকর রাখা। এরপর আসে 2022 সালের কাতার বিশ্বকাপ, যেখানে নেওয়া হয় একেবারে ভিন্ন ধরনের পরিকল্পনা। নির্মাণ কাজ শুরু হওয়ার আগে আয়োজকরা বুঝতে পেরেছিল তুলনামূলক ছোট জনসংখ্যার একটি দেশের জন্য স্থায়ীভাবে এতগুলো বিশাল স্টেডিয়াম পরিচালনা করা বাস্তবসম্মত নয়। তাই শুধু বড় বড় স্টেডিয়াম বানিয়ে পরে কি হবে তা নিয়ে ভাবার পরিবর্তে শুরু থেকে বিশ্বকাপ পরবর্তী ব্যবহারের পরিকল্পনা প্রকল্পের অংশ করা হয়। কয়েকটি স্টেডিয়াম এমনভাবে ডিজাইন করা হয় যাতে বিশ্বকাপ শেষে হাজার হাজার আসন খুলে ফেলা যায়। এতে রক্ষণাবেক্ষণের খরচ কমবে এবং দেশের ঘরোয়া ফুটবলের জন্য আরো উপযুক্ত আকারের স্টেডিয়াম তৈরি হবে। কিছু আসন উন্নয়নশীল দেশগুলোর নতুন ক্রীড়া অবকাঠামো তৈরির জন্য দান করার পরিকল্পনাও রাখা হয়েছিল, আর বাকি স্টেডিয়ামগুলো কাতারের দীর্ঘমেয়াদী ফুটবল পরিকল্পনাকে এগিয়ে নিতে ব্যবহৃত হবে। শুধু ঘরোয়া লিগের উপর নির্ভর না করে কাতার নিজেকে আন্তর্জাতিক ক্রীড়া আসরে নিয়মিত আয়োজক হিসেবে গড়ে তুলেছে। দেশটি ইতিমধ্যে AFC এশিয়ান কাপ আয়োজন করেছে এবং নিয়মিত মহাদেশীয় টুর্নামেন্ট, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, ক্লাব প্রতিযোগিতা ও অন্যান্য বড় ক্রীড়া ইভেন্ট আয়োজন করছে। কারণ শুরু থেকে এইসব স্টেডিয়ামকে বিশ্বমানের ক্রীড়া গন্তব্য হিসেবে কাতারকে প্রতিষ্ঠিত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। তাই বিশ্বকাপ শেষ হওয়ার পরও এগুলোর উদ্দেশ্য অনেকটাই পরিষ্কার ছিল, যা আগের অনেক আয়োজক দেশের ক্ষেত্রে দেখা যায়নি। অবশ্য এর মানে এই নয় যে সব সমস্যা শেষ হয়ে গেছে। স্টেডিয়ামগুলোর দীর্ঘমেয়াদী ব্যবহার নিয়ে এখনো আলোচনা ও বিতর্ক রয়েছে। তবে আগের অনেক বিশ্বকাপ আয়োজকের তুলনায় কাতার শেষ ম্যাচের পর কি হবে সেই বিষয়টিকে শুরু থেকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল। এখন 2026 সালের বিশ্বকাপের দিকে তাকালে মনে হচ্ছে এই আসরের হোয়াইট এলিফ্যান্ট বা অপ্রয়োজনীয় বিশাল স্টেডিয়ামের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা অনেক কম। কারণ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে যে বিশ্বকাপ আয়োজন করেছে তার প্রায় সব ম্যাচই এমন স্টেডিয়ামে হয়েছে যেগুলো ফিফা আয়োজক নির্বাচন করার অনেক আগে নির্মিত হয়েছিল। এইসব স্টেডিয়ামে সারা বছর নিয়মিত NFL, CFL, MLS, কলেজ ফুটবল, বড় বড় কনসার্ট এবং অসংখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অর্থাৎ শুধুমাত্র একটি টুর্নামেন্টের জন্য নতুন করে অসংখ্য স্টেডিয়াম নির্মাণের পরিবর্তে 3টি দেশ এমন ভেন্যু ব্যবহার করছে যেগুলো আগে থেকে স্থায়ী ব্যবহারকারী, নিয়মিত দর্শক এবং টেকসই ব্যবসায়িক কাঠামো রয়েছে, যার ফলে বিশ্বকাপ শেষ হওয়ার পর এসব স্টেডিয়ামকে নতুন করে নিজেদের অস্তিত্বের কারণ খুঁজতে হবে না। তারা আবার আগের মতো নিজেদের নিয়মিত কার্যক্রম ফিরে পাবে। তবে আয়োজক দেশগুলো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ইতিমধ্যেই পেয়েছে। একটি স্টেডিয়াম সময় মতো তৈরি করার সবথেকে বড় সাফল্য নয়, আসল সাফল্য হলো বিশ্ব যখন অন্যদিকে তাকিয়ে যাবে বহু বছর পরও সেই স্টেডিয়ামের যেন একটি স্পষ্ট উদ্দেশ্য এবং কার্যকর ব্যবহার থেকে যায়। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টেক কেয়ার।